বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক নেতা, বিশিষ্ট সংগঠক আমাদের প্রিয় বন্ধু আসাদুজ্জামান বাবুলের কাছে। তো আপনাকে আইটিভির পক্ষ থেকে অভিনন্দন। আপনাকে এবং আপনার দর্শকদেরকে অভিনন্দন। আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়ার সম্ভাবনা, কিন্তু এখন আমরা দেখছি এটা খালি পর্যায়ক্রমে পিছনের দিকে যাচ্ছে। তো এই যে নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে যে টালবাহানা, এতে তো আমার বিশ্বাস দেশে আরো গভীর সংকট তৈরি হবে। এই সংকট থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এবং আইটিভির দর্শক শ্রোতাকে আমার অভিনন্দন। আমাকে যেই প্রশ্ন করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জাতিকে কমিটমেন্ট করেছিলেন 2025-এর ডিসেম্বরের মধ্যে ইলেকশন করবেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, উনি তার সেই কমিটমেন্ট থেকে সরে এসেছেন এবং যেই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য যেই সংস্কারগুলা জরুরি প্রয়োজন ছিল সেইগুলা করার তিনি যে উদ্যোগ নিয়েছিলেন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। মাঝপথে এসে সেটা কেন যেন একটু ধীরগতি দেখা যাচ্ছে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম সেই অবস্থান থেকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখান থেকে তিনি সরে এসেছেন এবং জুনকে সামনে রেখে ইলেকশনের কথা বলছেন। এই যে ডিসেম্বর এবং জুন, ডিসেম্বর থেকে সরে আসা, জুনের কথা বলা, এটা প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে নানাভাবে চিন্তিত করে তুলছে। তাদের সন্দেহের তীর যে আদেও জুনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন দিবে কিনা, এটা আজ বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আমারও। কারণ হলো দীর্ঘ 17 বছর ধরে লড়াই সংগ্রাম হয়েছে ভোটাধিকারের জন্য, একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য। যখন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের একটি পরিবেশ তৈরি হলো, এখন সেটাও কেন যেন একটু ষড়যন্ত্রের জালে মোড়ানো বলে মনে হচ্ছে। আমি মনে করি এই সময়ের মধ্যে যদি ইলেকশনটা না দেয় বা ইলেকশনের প্রস্তুতি যদি সম্পন্ন না হয়, তাহলে রাজনৈতিক দলগুলা যারা দীর্ঘদিন সংগ্রাম করছে তাদের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটতে পারে বলে আমার বিশ্বাস। আর ধৈর্যচ্যুতি ঘটলে আবার রাজপথ উত্তপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে এই তত্ত্বাবধায়ক সরকার এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষ বিবেচনায় নিয়েই পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা দেখছি বর্তমানে নতুন একটি বিতর্ক আবারও উঠার, কেউ কেউ এটাকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। ৭১-এর চেতনা আর ২৪-এর চেতনা, এই নিয়ে নতুন একটা বিতর্ক, এই ব্যাপারে আপনার অভিমত কি? ৭১-এর চেতনা হলো আমরা এই পূর্ব পাকিস্তানেরই অংশ ছিল, পশ্চিম পাকিস্তানের অংশ ছিল। যখন পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের উপরে নানাবিধ অন্যায়, অত্যাচার, নিপীড়ন শুরু করে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য যেই সংগ্রাম হয়েছিল সেটি সংগঠিত হয়েছিল 1971 সাল, এবং 71 সালের 16ই ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ এবং বিশ্বের মানচিত্রে নিজেদের স্থান করে নিয়েছে। এই ৭১-এর সাথে আসলে কোনো কিছুর তুলনা করাই আমি মনে করি যুক্তিযুক্ত হবে না। আর ২৪-এর গণ আন্দোলন যেটা, এটা তো কোনো নতুন রাষ্ট্র সৃষ্টির আন্দোলন না। এটি হলো একটি ফ্যাসিবাদী সরকারের, স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য, যেই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার একটি জগদ্দল পাথরের মতো
জাতির ঘরে চেপে বসেছিল এবং জাতিকে সর্বোপরি তার স্বাধীন যেই অধিকার, মৌলিক যে অধিকার, সমস্ত অধিকার থেকেই বঞ্চিত করা হচ্ছিল। এখান থেকে মুক্তির জন্য দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই রাজপথে নেমে আসে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এটি কোনো ছাত্র সংগঠন বা কোনো দলের একক কৃতিত্বের বিষয় নাই। এখানে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, ফ্যাসিবাদী চক্রের সদস্যরা ছাড়া সমস্ত মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখানে কারোর কোনো একক কৃতিত্বের কোনো বিষয় নাই। কিন্তু গভীর পরিতাপের বিষয়, আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা উনি শপথ নেওয়ার পরেই বললেন যে ছাত্ররা আমাকে প্রধান উপদেষ্টা করিয়েছেন। হ্যাঁ, ছাত্রদের মাধ্যমে তার প্রস্তাব গিয়েছে, আমি এটা পর্যন্ত গ্রহণ করি। কিন্তু বিভিন্ন সময় তিনি এই ছাত্রদেরকে নতুন সংগঠন করার জন্য যে অনুপ্রেরণা দিয়েছেন, এই অনুপ্রেরণার কারণে বাংলাদেশের মানুষের কাছে উনি প্রশ্নবিদ্ধ হয়েছেন। ওনার যেই নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাও আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমি মনে করি ছাত্ররা কেন, সবারই রাজনৈতিক দল করার অধিকার রয়েছে। একটি বহুদলীয় গণতন্ত্রের দেশে সবার গণতান্ত্রিক চর্চা করার অধিকার রয়েছে, সবাই গণতান্ত্রিক অধিকার চর্চা করবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু একটি সর্বদলীয় সমর্থিত একটি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার যখন বিশেষ একটি গোষ্ঠীকে সমর্থন করে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে, আমরা লক্ষ্য করেছি ছাত্ররা নতুন যে গণতান্ত্রিক পার্টি গঠন করলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা প্রশাসক অর্থ দিয়ে, গাড়ি দিয়ে এবং লোকবল সাপ্লাই দিয়ে সহযোগিতা করেছেন। এমন প্রশ্ন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার শুনতে হয়েছে এবং শুনছি। তো এইটা তো আসলে প্রশ্নবিদ্ধ করবেই। কারণ হলো এই সরকার কোনো একক দলের সরকার না, এটা হলো বাংলাদেশের মানুষের, সর্বশ্রেণীর মানুষের সমর্থিত একটি সরকার। এই সরকারকে প্রত্যেকটি কথা হিসাব করে বলতে হবে, যাতে জাতির কাছে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না উঠে। আশা করি এই বিষয়গুলা মাননীয় প্রধান উপদেষ্টা আগামীতে সতর্কতার সহিত কথা বলবেন। দেশ আজ গভীর সংকটে, রাজনীতিও গভীর সংকটে। এই সংকট থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি অন্য কারোর কোনো বিষয়ে আমি বলবো না, তবে আমি মনে করি আজকে যে গভীর সংকট, এই সংকটকে সমাধান করার জন্য আমি দেশ ভাবনা নামক একটি প্রোগ্রামে জনাব সিনিয়র সাংবাদিক আহমেদ করিম তিনি একটা ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলাটা আমার কাছে অনেকটা যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। যেমন বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারটি সংবিধানের অধীনে থেকে শপথ নিয়েছেন, কিন্তু যেই প্রক্রিয়ায় শপথ নিয়েছেন এই প্রক্রিয়াটি আমাদের সংবিধানে নাই। যে কারণে এটা একটি বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, যেটা হয় নাই। আমি মনে করি বাংলাদেশের সর্বদলীয় একটি কাউন্সিল ডেকে এই সরকারকে নতুন আরেকটি ফর্মুলায় যাওয়া উচিত। সেটা হলো এই যে একটি সংস্কারকালীন সরকার হওয়া উচিত। আমি মনে করি দেশ ভাবনার ওই প্রোগ্রামে যেটা প্রস্তাব করা হয়েছে, সেখানে বলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বজন গ্রহণযোগ্য, তাকে রাষ্ট্রপতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী করে সর্বদলীয়ভাবে সম্মতিতে একটি মন্ত্রী পরিষদ করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এবং এই সরকার কি কি সংস্কার করবেন, এটার একটা চূড়ান্ত একটা দিক নির্দেশনা জাতিকে দিয়ে একটি নতুন সংস্কারকালীন সরকার গঠনের মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে বলে আমার বিশ্বাস। আপনার মূল্যবান বক্তব্যের জন্য আইটিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আইটিভি পরিবার এবং এর দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং আগাম ঈদ মোবারক।